Assalamu alaikum my dear learners. I hope all of you are doing well and welcome back to my channel. প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে নতুন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জার্নাল। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জার্নাল। তোমরা সবাই জানো বিজনেস অর্গানাইজেশনে এভরিডে অনেক ট্রানজ্যাকশন সংঘটিত হয়। তো সেই ট্রানজ্যাকশনগুলোকে অ্যাট ফার্স্ট আমাদেরকে জার্নাল বুকসে রেকর্ড করতে হয়। সো journal is the primary books of accounting and it's very important task for an accountant to journalize every transaction in the journal books. একজন অ্যাকাউন্টেন্টের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ যে প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে জার্নাল বুকে রেকর্ড করা। এই জার্নাল ওয়ার্ডটি ফ্রেঞ্চ ওয়ার্ড জার শব্দ থেকে এসেছে, আর এই জার মানে হচ্ছে ডে। আমি বোর্ডে লিখছি, জার্নাল শব্দটি এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড জার থেকে, যার মিনিং হচ্ছে ডে। তাহলে দেয়ারফর জার্নাল মিন্স ডেইলি রেকর্ড। জার্নাল মিন্স ডেইলি রেকর্ড। দ্যাট মিন্স এভরিডে যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো সংগঠিত হয় সেই ট্রানজ্যাকশানগুলোকে আমরা জার্নাল বুকসে রেকর্ড করতে হবে। দ্যাট মিন্স জার্নাল is a book where daily transactions are recorded. আরেকটু আমরা যদি একটু ডিটেইল বলতে চাই তাহলে আমরা এটা বলতে পারি যে জার্নাল is a book where every transaction is classified into debit and credit aspects and these aspects are recorded chronologically with a short explanation. প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে আমাদেরকে কি করতে হবে? জার্নাল বুকসে ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করার মাধ্যমে উইথ শর্ট এক্সপ্লেনেশন প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে রেকর্ড করতে হবে ক্রোনোলজিক্যালি। অবশ্যই ডেট মেনটেন করতে হবে। প্রত্যেকটা কোন ডেটে কী ট্রানজ্যাকশন হচ্ছে সেটা আমরা কী করব? আগে প্রত্যেকটা ট্রানজ্যাকশন আইডেন্টিফাই করার পরে সেই ট্রানজ্যাকশনগুলোকে আমরা ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করব। তারপর আমরা ডেট ওয়াইজ আমরা উইথ শর্ট এক্সপ্লেনেশন জার্নাল বুকসে রেকর্ড করতে হবে। আমরা আমাদের এই ডেফিনেশন থেকে জানতে পারলাম যে এই জার্নাল এন্ট্রি হ্যাজ 4 স্টেপস। একটা জার্নাল রেকর্ড করার জন্য 4টা স্টেপ অবশ্যই আমাদেরকে করতে হবে। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রেকর্ড দ্য ডেট, দেন উই হ্যাভ টু রেকর্ড দ্য অ্যাকাউন্ট ডেবিটেড অ্যান্ড ইটস অ্যামাউন্ট, দেন উই হ্যাভ টু রেকর্ড দ্য অ্যাকাউন্ট ক্রেডিটেড অ্যান্ড ইটস অ্যামাউন্ট, অ্যান্ড অলসো উই হ্যাভ টু রেকর্ড দ্য এক্সপ্লেনেশন অর ডিটেইল। আমাদেরকে অবশ্যই ডেট মেনটেন করতে হবে। তারপর আমাদেরকে প্রত্যেকটা ট্রানজ্যাকশানের যে অ্যাকাউন্টটা ডেবিটেড সেই ডেবিটেড অ্যাকাউন্টে লিখতে হবে উইথ অ্যামাউন্ট। প্রত্যেকটা ট্রানজ্যাকশানের যেই অ্যাকাউন্টটা ক্রেডিট হবে সেই অ্যাকাউন্টটা লিখতে হবে এবং সেটার অ্যামাউন্টটাও উল্লেখ করতে হবে। এবং অবশ্যই প্রত্যেকটা ট্রানজ্যাকশান জার্নালাইজ করার সময় তাদের এক্সপ্লেনেশন দিতে হবে যে এই ট্রানজ্যাকশানটা এটা কী ধরনের আমরা জার্নালাইজ করলাম, ওইটার এক্সপ্লেনেশন ওই ট্রানজ্যাকশানটা আমরা এখানে নিচে দিয়ে লিখে দিব আর কি শর্টলি, ঠিক আছে? যাতে যে কেউ যে কোনো সময় ওই জার্নাল এন্ট্রি দেখার সময় যাতে বুঝতে পারে যে কোন ট্রানজ্যাকশানের জন্য এই জার্নাল এন্ট্রিটা দেওয়া হয়েছে। এটা রিজন আর এক্সপ্লেনেশন আমাদেরকে শো করতে হবে। তো নাও আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট দ্য রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। জার্নালাইজ করার জন্য এই ডেবিট ক্রেডিট এই রুলস আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। ওকে, আমাদেরকে মনে রাখতে হবে যে দেয়ার আর মেনলি 5 টাইপস অফ অ্যাকাউন্টস। 5 ধরনের অ্যাকাউন্ট আছে। অ্যাসেটস অ্যাকাউন্ট, লাইবিলিটি অ্যাকাউন্ট, ওনার্স ইকুইটি অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট। সো হোয়েন অ্যাসেটস, ড্রয়িংস, এক্সপেন্সেস আর ইনক্রিজড, সো দে উইল বি ডেবিটেড। যখন অ্যাসেট ইনক্রিজ হবে, ড্রয়িংস ইনক্রিজ হবে, এক্সপেন্স ইনক্রিজ হবে, তখন তাদেরকে ডেবিট করতে হবে। অন দ্য আদার সাইড, ওয়েন লাইবিলিটি, ওনার্স ইকুইটি, রেভিনিউ ইনক্রিজ হবে তখন তাদেরকে ক্রেডিট করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোনটা কী টাইপ অ্যাকাউন্ট, কোনগুলো অ্যাসেট অ্যাকাউন্ট, কোনগুলো লাইবিলিটি অ্যাকাউন্ট, কোনগুলো ওনার্স ইকুইটি অ্যাকাউন্ট, কোনগুলো রেভিনিউ অ্যাকাউন্ট, কোনগুলো এক্সপেন্স অ্যাকাউন্ট। এই জিনিসগুলো আমাদের অবশ্যই চেনা লাগবে। অ্যাসেটস চিনতে হবে, লাইবিলিটি চিনতে হবে, ওনার সিকিউরিটি টাইপ অ্যাকাউন্টগুলো চিনতে হবে, রেভিনিউ এক্সপেন্স অ্যাকাউন্টগুলো চিনতে হবে।
আমাদেরকে অবশ্যই ওগুলো অ্যাট ফার্স্ট চিনতে হবে। ওকে, তাহলে আমরা এবং এইটাও মাথায় রাখতে হবে জার্নালাইজ করার সময় এই রুলস, ডেবিট ক্রেডিটের এই রুল আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাসেট ইনক্রিজ হলে কি করব, ড্রয়িংস এক্সপেন্স ইনক্রিজ হলে কি করব, লাইবিলিটি ওনার সিকিউরিটি রেভিনিউ ইনক্রিজ হলে ডেবিট হয় নাকি ক্রেডিট হয়। এই জিনিসটা আমরা যদি ভুল করে ফেলি তাহলে আমাদের জার্নাল এন্ট্রি ভুল হয়ে যাবে। নেক্সট স্লাইডে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটু আগে দেখালাম যদি অ্যাসেট ইনক্রিজ হয়, এক্সপেন্স ইনক্রিজ হয় তাহলে কি হবে, লাইবিলিটি ওনার সিকিউরিটি ইনক্রিজ হলে কি হবে। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যদি কিনা লাইবিলিটি ওনার সিকিউরিটি রেভিনিউ ডিক্রিজ হয় তাহলে কি করতে হবে। মনে রাখতে হবে লাইবিলিটি ইনক্রিজ হলে ক্রেডিট করতে হয়, বাট লাইবিলিটি ডিক্রিজ হলে ডেবিট করতে হবে। ওনার্স ক্যাপিটাল ইনক্রিজ হলে ক্রেডিট করতে হয়, বাট ওনার্স ইকুইটি বা ওনার্স ক্যাপিটাল যদি কিনা ডিক্রিজ হয় ডেবিট করতে হবে। রেভিনিউ ডিক্রিজ হলে ডেবিট করতে হবে, ইনক্রিজ হলে ক্রেডিট করতে হয়, ডিক্রিজ হলে ডেবিট করতে হবে। এই জিনিসগুলো আমরা খাতায় বারবার লিখব, বারবার প্র্যাকটিস করলে এই জিনিসগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসেটস কথা বলা আছে। একটু আগে আমরা দেখেছি অ্যাসেটস যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট করতে হয়, বাট অ্যাসেটস যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট করতে হবে। ড্রয়িংস এক্সপেন্স এগুলো ইনক্রিজ হলে ডেবিট করতে হয়, বাট ডিক্রিজ হলে ক্রেডিট করতে হবে। সো এগুলো হচ্ছে যে আমাদের বেসিক রুলস অফ ডেবিট ক্রেডিট। আমরা যদি এই বেসিক রুলসগুলো যদি মনে রাখতে না পারি আমাদের জার্নালাইজ করা ভুল হয়ে যাবে। এরপর আমি এখানে সবগুলো একসাথে দেখিয়েছি, ইউ সি দ্যাট সবগুলো এখানে একসাথে আছে, যে এই অ্যারো চিহ্নগুলি দিয়ে তোমরা বুঝতে পারছো যে আপওয়ার্ড ডাউনওয়ার্ড দিয়ে এখানে বোঝাচ্ছে যে অ্যাসেটস যদি ইনক্রিজ হয় আমরা ডেবিট করব, ডিক্রিজ হলে ক্রেডিট করব। তারপর লাইবিলিটি ইনক্রিজ হলে ক্রেডিট হয়, বাট ডিক্রিজ হলে ডেবিট হয়। ওনার্স ইকুইটি যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট করতে হবে, ইনক্রিজ হলে ক্রেডিট করতে হবে। তারপর ড্রয়িংস এটাও ইনক্রিজ হলে ডেবিট করব, ডিক্রিজ হলে ক্রেডিট করব। রেভিনিউ এটা ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট। আর এক্সপেন্সেস ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। দ্যাট মিনস এখানে অ্যাসেটস, তারপরে হচ্ছে ড্রয়িংস আর এক্সপেন্সেস, এই তিনটার সেম রুল। অ্যাসেটস ড্রয়িংস এক্সপেন্সেস, অ্যাসেটস ড্রয়িংস এক্সপেন্সেস, এই তিনটা অ্যাকাউন্ট যদি ইনক্রিজ হয় ডেবিট করব, ডিক্রিজ হলে ক্রেডিট করব। খাতায় লিখে ফেলবা অ্যাসেটস ড্রয়িংস এক্সপেন্সেস, ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। অপরদিকে লাইবিলিটি ওনার সিকিউরিটি রেভিনিউ, লাইবিলিটি ওনার সিকিউরিটি রেভিনিউ, এই তিনটা অ্যাকাউন্ট ইনক্রিজ হলে ক্রেডিট করব, বাট ডিক্রিজ হলে ডেবিট করব। ঠিক আছে, তো কোনগুলোর মধ্যে সিমিলারিটি আছে তোমরা সেগুলো আলাদাভাবে খাতায় বারবার করে লিখবে, পড়বে, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে একটা ট্রানজ্যাকশন দেখাবো, যে ট্রানজ্যাকশনটার কথা এখানে বলা আছে। January 5 পারচেজ অফ মেশিনারি বাই মেকিং ক্যাশ পেমেন্ট অফ $15,000, অর্থাৎ একটা মেশিনারি আমরা ক্যাশ $15,000 দিয়ে আমরা পারচেজ করেছি। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে ইজ ইট এ ট্রানজ্যাকশন। আমরা আগে দেখতে হবে এটা কি ট্রানজ্যাকশন কি না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে ক্যাশ $15,000 দিয়ে একটা মেশিনারি পারচেস করা হয়েছে। দ্যাট মিনস অফকোর্স ইটস এ ট্রানজ্যাকশন বিকজ ইট হ্যাজ ব্রট এ ফিনান্সিয়াল চেঞ্জেস, ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য বিজনেস। বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনে যেই ইভেন্টগুলো চেঞ্জ আনবে, যেগুলো কি না মানিটারি ইউনিট দ্বারা মেজার করা যায়, যেগুলো কিনা বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনে চেঞ্জ আনে, যে ইভেন্টগুলো, ঠিক আছে, যেগুলো কিনা অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর ইফেক্ট ফেলে, সেগুলো কি আমরা ট্রানজ্যাকশন বলবো। অল ইভেন্টস উই নো, অল ইভেন্টস আর নট ট্রানজ্যাকশন, বাট অল ট্রানজ্যাকশন আর ইভেন্টস। একটা ইভেন্ট ট্রানজ্যাকশন হতে হলে অবশ্যই এটাকে বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে চেঞ্জ আনতে হবে, এটাকে মানিটারি ইউনিট দ্বারা মেজার করতে হবে। যেই ট্রানজ্যাকশনটাকে, যেই ইভেন্টটাকে মানিটারি ইউনিট দ্বারা মেজার করা যাবে, যেই ইভেন্ট বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনে চেঞ্জ আনবে, যেই ইভেন্ট অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর ইফেক্ট ফেলবে, সেই ইভেন্টটাকেই ট্রানজ্যাকশন বলতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি $15,000 দিয়ে যেহেতু আমরা একটা মেশিন পারচেস করেছি, তাহলে অবশ্যই এটা বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনের উপর চেঞ্জ এনেছে। সো ইটস এ ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন হিসেবে যদি এটা আইডেন্টিফাইড হয়
তাহলে সেটাকে আমাদেরকে এখন জার্নাল বুকসে রেকর্ড করতে হবে। তো জার্নাল বুকসে রেকর্ড করার সময় আমাদেরকে দেখতে হবে, জার্নাল বুকসে রেকর্ড করার সময় আমাদেরকে দেখতে হবে যে এই ট্রানজ্যাকশনটার মধ্যে কী ধরনের বা কয়টা অ্যাকাউন্ট আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পারচেজ অফ মেশিনারি বাই মেকিং ক্যাশ $15,000. So there are two types, there are two accounts. Number 1 মেশিনারি অ্যাকাউন্ট অ্যান্ড নাম্বার 2 ক্যাশ অ্যাকাউন্ট। এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। সো এই যে আমরা এখানে অ্যাকাউন্টস টাইটেলের নিচে আমরা এখন অ্যানালাইসিস করতেছি। আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে জার্নালাইজ করার সময় আমাদেরকে প্রত্যেকটা ট্রানজ্যাকশানকে অ্যানালাইসিস করতে হবে, যে ওই ট্রানজ্যাকশানের মধ্যে কয়টা অ্যাকাউন্ট আছে এটা আমাকে আগে বের করতে হবে। আমি এখানে দেখেছি দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। এখন দেখতে হবে এই যে মেশিনারি এটা কী ধরনের অ্যাকাউন্ট, এই যে ক্যাশ এটা কী ধরনের অ্যাকাউন্ট, আমাদেরকে এখন ক্লাসিফাই করতে হবে। ওকে, আমরা এখানে জানি যে মেশিনারি হচ্ছে একটা বিজনেসের জন্য অ্যাসেট অ্যাকাউন্ট, ক্যাশ হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে মেশিনারি যেহেতু অ্যাসেট অ্যাকাউন্ট, ক্যাশও যেহেতু অ্যাসেট অ্যাকাউন্ট, এখন আমাদেরকে দেখতে হবে যে এই ট্রানজ্যাকশানটার ইম্প্যাক্ট বিজনেসের উপর কী পড়েছে। আমরা মেশিনারি পারচেস করেছি, তো মেশিনারি পারচেস করার কারণে আমরা যদি একটা বিজনেসের জন্য একটা যদি মেশিনারি পারচেস করে আনি, তাহলে আমাদের মেশিনারি কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? অবশ্যই ইনক্রিজ হবে। দ্যাট মিনস আমাদের এখানে মেশিনারি ইনক্রিজ। আবার মেশিনারিটা পারচেস করার জন্য আমাদেরকে ক্যাশ দিতে হয়েছে, ক্যাশ টাকা দিতে হয়েছে, ডলার দেই বা টাকা দেই। আমরা তো মেশিনারিটা পারচেস করার জন্য আমরা ক্যাশ টাকা দিয়েছি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের বিজনেসের ক্যাশ বক্স থেকে ক্যাশ টাকা চলে গেছে, দ্যাট মিনস বিজনেসের ক্যাশ ডিক্রিজ হয়েছে। তার মানে মেশিনারি পারচেস করলাম, মেশিনারি ইনক্রিজ হলো, মেশিনারিটা পারচেস করার জন্য আমাদেরকে ক্যাশ টাকা দিতে হয়েছে, সো ক্যাশ ডিক্রিজ হলো। তার মানে মেশিনারি নামের অ্যাসেট ইনক্রিজ, ক্যাশ নামের অ্যাসেট ডিক্রিজ। এখন তোমাকে ওই রুল অ্যাপ্লাই করতে হবে যে অ্যাসেট ইনক্রিজ হলে কি হয়, ডিক্রিজ হলে কি হয়। আমরা জানি অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট করতে হয়, এজন্য এখানে মেশিনারি অ্যাকাউন্টটাকে ডেবিট করব। আর যেহেতু ক্যাশ ডিক্রিজ হয়েছে, ক্যাশ ডিক্রিজ মানে অ্যাসেট ডিক্রিজ, আর অ্যাসেট ডিক্রিজ হলে যেহেতু ক্রেডিট করতে হয়, এজন্য আমরা ক্যাশ অ্যাকাউন্টটাকে ক্রেডিট করব। তা আমরা যে সময় কিনা জার্নাল দিব, আমরা এইভাবে যেটা বললাম যে অল দ্য ট্রানজ্যাকশনস আর ক্লাসিফাইড ইন জার্নাল এভরি transaction is classified into debit and credit aspects and all the aspects are recorded with short explanation. আমাদেরকে অবশ্যই ডেট মেনটেন করতে হবে, ডেট মেনটেন করে প্রত্যেকটা ট্রানজ্যাকশানকে ডেবিট ক্রেডিট অ্যাসপেক্টসে ক্লাসিফাই করতে হবে এবং সেগুলোকে শর্ট এক্সপ্লেনেশনে আমাদেরকে রেকর্ড করতে হবে। আমরা এখানে দেখেছি, আমরা এখানে আমাদের ট্রানজ্যাকশানে যেই দুইটা অ্যাকাউন্ট আছে সেগুলোকে আমরা ক্লাসিফাই করেছি। আমরা এখানে দেখেছি যে আমাদের এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা মেশিনারি অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট। আমাদের মেশিনারি ইনক্রিজ হয়েছে এই কারণে আমরা মেশিনারি অ্যাকাউন্টটাকে ডেবিট করব $15,000 দ্বারা, আর ক্যাশ ডিক্রিজ হয়েছে এই জন্য ক্যাশ অ্যাকাউন্টটাকে আমরা ক্রেডিট করব সিমিলারি অ্যামাউন্ট দ্বারা। আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, জার্নালের মধ্যে ডেবিটেড অ্যামাউন্ট ইকুয়াল টু ক্রেডিটেড অ্যামাউন্ট হতে হবে, অর্থাৎ ডেবিট অ্যামাউন্ট এবং ক্রেডিট অ্যামাউন্ট ইকুয়াল হতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের দুই সাইড মিলছে কিনা। ওকে, এভাবে আমরা ডেট, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই ফর্মে আমাদেরকে জার্নালগুলো রেকর্ড করতে হবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশানকে জার্নাল বুকে এই ফরম্যাটে রেকর্ড করতে হবে। আমি তোমাদেরকে এখন ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফরম্যাট, ফর্ম অফ জার্নাল, ডেট, পার্টিকুলার্স, এখানে আমরা অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন সেটাও দেখতে পারি, তারপরে হচ্ছে যে পার্টিকুলারও লিখতে পারি, ডেট, পার্টিকুলার্স, তারপরে হচ্ছে লেজার ফোলিও, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট। ওকে, তাহলে ডেটের ঘরে তো প্রত্যেকটা ট্রানজ্যাকশান মানে কোন কোন ট্রানজ্যাকশান কোন কোন ডেটে সংগঠিত হয়েছে ওই ডেটের সিকোয়েন্স আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এখানে ওলট পালট করে লেখা যাবে না যে প্রথমে আমি জানুয়ারি 5 লিখলাম, এরপর জানুয়ারি 1 লিখলাম, জানুয়ারি 2 লিখলাম, এভাবে না। আমাদেরকে অবশ্যই ডেটের সিকোয়েন্স আমাদেরকে মেনটেন করতে হবে ক্রোনোলজিক্যালি। ওকে, প্রত্যেকটা ট্রানজ্যাকশানকে জার্নাল বুকসে রেকর্ড করতে হবে। এখানে আমরা অ্যাকাউন্টস টাইটেল এবং এক্সপ্লেনেশন দিব। এখানে লেজার ফোলিও মানে হচ্ছে যে প্রত্যেকটা ট্রানজ্যাকশানকে জার্নাল বুকসে রেকর্ড করার পরে প্রত্যেকটা অ্যাকাউন্টকে আবার তার নিজ নিজ লেজার অ্যাকাউন্টে পোস্টিং দিতে হয়। তাহলে
এই যে প্রত্যেকটা জার্নালের মধ্যে, প্রত্যেকটা জার্নাল এন্ট্রির মধ্যে যে অ্যাকাউন্টগুলো আছে, ঠিক আছে, সেগুলা আমরা আবার লেজার বুকসের কোন পেজে সেগুলোকে আমরা রেকর্ড করতেছি, ওই লেজার বুকসের পেজের রেফারেন্সটা এখানে উল্লেখ করতে হয়, ঠিক আছে। তো এটা সুবিধাটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাকাউন্ট সেটা লেজার বুকসের কোন পেজে আছে সহজে খুঁজে যাতে পাওয়া যায়, এজন্যই এখানে ওই পেজ রেফারেন্সটা এখানে উল্লেখ করতে হয়। ওকে, আচ্ছা, এই ডেবিটেড অ্যামাউন্ট লিখবো, ক্রেডিটেড অ্যামাউন্ট লিখবো। দ্যাট মিনস উই সি দ্যাট দেয়ার আর 5 columns in the journal format: date, particulars, LF or laser folio, debit টাকা, credit টাকা। Okay, there are 5 columns in the format of journal. Okay, এই ফরম্যাটে সবসময় আমাদেরকে কাজ করতে হবে। তো আরেকটা জিনিস এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আমাদের কিছু ট্রানজ্যাকশান আছে, জানুয়ারি 1, জানুয়ারি 2, জানুয়ারি 4, জানুয়ারি 6 অ্যান্ড জানুয়ারি 10। এই 5টা ট্রানজ্যাকশানকে আমরা এখন জার্নাল বুকসে রেকর্ড করব। তো তোমরা সবাই আমার সাথে একসাথে করবে, তোমরাও কপি খুলে ফেলো। কপি খুলে তোমরা জার্নালের যেই ফরম্যাটটা দেখালাম, জার্নালের সেই ফরম্যাটে তোমরা এখন করবে, তোমরা জার্নালের ফর্মটা এঁকে ফেলো। অ্যাট ফার্স্ট আমাদের ডেটের জন্য আমরা একটা কলাম দিব। ডেটের জন্য কলাম দেওয়ার পরে তারপর আমরা এখানে অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন দিতে হবে। এটা হচ্ছে যে আমাদের লেজার ফোলিও অর LF সংক্ষেপে লিখতে পারি। তারপরে হচ্ছে যে ডেবিট টাকা, আরেকটা হচ্ছে যে ক্রেডিট টাকা। তাহলে আমরা এখানে উল্লেখ করব ডেট, এখানে আমরা অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন লিখতে পারি, অর আমরা পার্টিকুলার্স লিখতে পারি। তারপরে আমরা এখানে লিখব হচ্ছে LF মিনস লেজার ফোলিও, তারপরে হচ্ছে যে ডেবিট টাকা, আরেকটা হচ্ছে ক্রেডিট টাকা। এটা হচ্ছে মিস্টার গ্রিনের বিজনেস, সো উপরে দিয়ে আমরা লিখব মিস্টার গ্রিন জেনারেল জার্নাল। ওকে, so at first January 1, Mr. Green started his business with cash টাকা 60,000 and bank balance টাকা 40,000. Mr. Green cash 60,000 and bank balance 40,000 টাকা নিয়ে তার বিজনেস স্টার্ট করেছে। সো অফকোর্স ইটস এ ট্রানজ্যাকশন, বিকজ এই ইভেন্টের কারণে তার বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে চেঞ্জ এসেছে, ঠিক আছে। সো এটা অবশ্যই ট্রানজ্যাকশন। সো আমরা এটাকে কী করতে হবে, জার্নাল বুকসে রেকর্ড করতে হবে। তো জার্নাল বুকসে রেকর্ড করার সময় আমি তোমাদেরকে কী বলেছি, সেটা হচ্ছে জার্নাল বুকসে রেকর্ড করার সময় ট্রানজ্যাকশানটাকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে এই ট্রানজ্যাকশানে কয়টা অ্যাকাউন্ট আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ট্রানজ্যাকশানে একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ওনার যখন তার বিজনেসের মধ্যে ইনভেস্ট করবে, সো ওই ওনারের ইনভেস্টমেন্টটাকে বলা হয় ক্যাপিটাল। যখন একজন ওনার তার বিজনেসের মধ্যে ইনভেস্ট করে, সে যা কিছুই ইনভেস্ট করুক, ক্যাশ ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স, ফার্নিচার, মেশিনারি, যা কিছু ইনভেস্ট করুক, একজন ওনার যখন তার বিজনেসের মধ্যে ইনভেস্ট করবে বা একজন ওনার যা কিছু নিয়ে তার বিজনেস স্টার্ট করবে, সেগুলো হচ্ছে ক্যাপিটাল। সো ওনার্স ইনভেস্টমেন্ট ইন হিজ বিজনেস ইজ কল্ড ক্যাপিটাল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং সে যেহেতু ক্যাশ অ্যাকাউন্ট আর ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে বিজনেস স্টার্ট করেছে, এগুলো যেহেতু সে তার বিজনেসে ইনভেস্ট করেছে, তাহলে এখানে আরেকটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ, ব্যাঙ্ক, ক্যাপিটাল, 3টে অ্যাকাউন্ট আমরা পেয়ে গেছি। আমরা এখানে একটু ডেট মেনশন করে আমরা এখানে লিখে ফেলি। এটা হচ্ছে জানুয়ারি 1, এখানে একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন আমাদেরকে ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করতে হবে। ওকে, আমরা জানি ক্যাশ এটা হচ্ছে যে একটা অ্যাসেট অ্যাকাউন্ট, তারপরে ব্যাঙ্ক এটাও অ্যাসেট অ্যাকাউন্ট, তারপরে ক্যাপিটাল এটা কি ওনার সিকিউরিটি অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন তোমাদেরকে দেখতে হবে বিজনেসের ক্যাশ টাকা কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। যেহেতু ওনার তার বিজনেসের মধ্যে টাকা ইনভেস্ট করছে, তার মানে বিজনেসের ক্যাশ টাকা ইনক্রিজ হয়েছে। বিজনেসের ক্যাশ ইনক্রিজ মানে অ্যাসেট ইনক্রিজ, আর আমরা জানি যদি কিনা অ্যাসেট ইনক্রিজ হয় অ্যাসেটকে ডেবিট করতে হয়, অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট করতে হয়। তো এখানে সে যেহেতু ওনার যেহেতু তার বিজনেসের মধ্যে ক্যাশ টাকা ইনভেস্ট করেছে, সো বিজনেসের ক্যাশ টাকা ইনক্রিজ হবে, অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট। এজন্য আমরা এখানে লিখব যে ক্যাশ অ্যাকাউন্ট কি ডেবিট। ওকে, ক্যাশ অ্যাকাউন্ট কি ডেবিট।
এরপর ব্যাংক ব্যালেন্স, এই ব্যাংক ব্যালেন্সটা এটা কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? অবশ্যই ইনক্রিজ হয়েছে, কারণ ওনার তার বিজনেসের মধ্যে তার ক্যাশ টাকা যেমন ইনভেস্ট করেছে, ব্যাংক ব্যালেন্সও ইনভেস্ট করেছে। সো বিজনেসের ব্যাংক ব্যালেন্সটা ইনক্রিজ হবে। বিজনেসের ব্যাংক ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স এগুলো সব অ্যাসেট। ক্যাশ যেমন অ্যাসেট, ব্যাংক ব্যালেন্সও অ্যাসেট। তাহলে ব্যাংক ইনক্রিজ হওয়া মানে অ্যাসেট ইনক্রিজ হওয়া। অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট করতে হয়, এই জন্য আমরা এখানে এটাও লিখবো ডেবিট। ওকে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, টাকাটা হচ্ছে 60,000 টাকা, আর ব্যাংক ব্যালেন্স ডেবিট এটা হচ্ছে 40,000 টাকা। তো এই দুইটা সে তার বিজনেসের মধ্যে ইনভেস্ট করেছে, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স ইনভেস্ট করেছে, তাই না? তাহলে দুইটাই বিজনেসের জন্য কি ক্যাপিটাল, আর ক্যাপিটাল মানে হচ্ছে ওনার্স ইকুইটি। ক্যাপিটাল মানে কি ওনার্স ইকুইটি অ্যাকাউন্ট। তা আমরা মনে রাখতে হবে অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট করতে হয়, আর ওনার্স ইকুইটি ইনক্রিজ হলে ক্রেডিট করতে হয়। অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট করব, ওনার্স ইকুইটি ইনক্রিজ হলে ক্রেডিট করব। তাহলে ক্যাপিটাল, বিজনেস ওনার যখন তার বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করবে, ওকে, তো বিজনেসের ক্যাপিটাল ইনক্রিজ হবে। ক্যাপিটাল ইনক্রিজ হওয়া মানে হচ্ছে ওনার সিকিউরিটি ইনক্রিজ হওয়া, আর ওনার সিকিউরিটি ইনক্রিজ হলে কি করতে হয়? ওনার সিকিউরিটি ইনক্রিজ হলে ক্রেডিট করতে হয়। এজন্য আমরা এখানে লিখবো ইন টোটাল এখানে 1 লাখ টাকা। সো ইউ সি দ্যাট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 60,000, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 40,000, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট 1 লাখ টাকা। অর্থাৎ ক্যাশ ব্যালেন্স এবং ব্যাংক ব্যালেন্স মিলে ইন টোটাল হচ্ছে 1 লাখ টাকা বিজনেসের ক্যাপিটাল ইনক্রিজ হয়েছে। দ্যাট মিনস ওনার সিকিউরিটি ইনক্রিজ হয়েছে। আমাদেরকে এখন নিয়ম মোতাবেক আমাদেরকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে। আমরা এখানে লিখব যে অ্যাজ ক্যাপিটাল ইনভেস্টেড ইন বিজনেস, শর্টকাট লিখতে হবে। এখানে এত ডিটেইল পুরো ট্রানজ্যাকশান এখানে উল্লেখ করা যাবে না, এখানে শর্টকাট লিখতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 60,000, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 40,000, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট 1 লাখ টাকা। ওকে, অ্যান্ড এক্সপ্লেনেশন দিব অ্যাজ ক্যাপিটাল ইনভেস্টেড ইন বিজনেস। আমাদের জানুয়ারি 1-এর ট্রানজ্যাকশানটাকে জার্নালাইজ করা শেষ। এরপর আমাদের এখানে বলেছে জানুয়ারি 2 বলেছে গুডস পারচেসড ইন ক্যাশ টাকা 20,000 টাকা। গুডস পারচেসড ইন ক্যাশ টাকা 20,000, এটা হচ্ছে জানুয়ারি 2-এর ট্রানজ্যাকশান। তো আমাদেরকে অ্যাট ফার্স্ট কী করতে হবে? আইডেন্টিফাই করতে হবে এটা কি ট্রানজ্যাকশান নাকি ট্রানজ্যাকশান না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে গুডস পারচেসড ইন ক্যাশ, দ্যাট মিনস আমরা গুডস পারচেস করেছি, আমাদের বিজনেসের জন্য গুডস পারচেস করেছি 20,000 টাকা ক্যাশ দিয়ে। ওকে, গুডস পারচেস করলে এটা কি বিজনেসের উপর কি কোনো ফিনান্সিয়াল কন্ডিশনে কি চেঞ্জ আনবে না? অবশ্যই আনবে। অর্থাৎ যখন কিনা আমরা বিজনেসের জন্য গুডস পারচেস করব, গুডস সেল করব, এটা আমরা ক্যাশ টাকা দিয়ে যেমন পারচেস করতে পারি, চেক দিয়ে পারচেস করতে পারি, আবার বাকিতেও পারচেস করতে পারি, বাকিতেও সেল করতে পারি। তো ক্যাশ টাকা দিয়ে পারচেস করলে যদি ট্রানজ্যাকশান হয়, বাকিতে পারচেস করলেও ট্রানজ্যাকশান হবে, বাকিতে সেল করলেও ট্রানজ্যাকশান হবে। তো এখানে আমরা যেহেতু ক্যাশ টাকা দিয়ে পারচেস করেছি, বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে এই ইভেন্টটার একটা ইফেক্ট আছে, সো এটাকে ট্রানজ্যাকশান বলতে হবে, অবশ্যই এটা ট্রানজ্যাকশান। তো যদি ট্রানজ্যাকশান হিসাবে এটা আইডেন্টিফাই যেহেতু করেছি, এখন আমাদেরকে এটা অ্যানালাইসিস করতে হবে যে এই ট্রানজ্যাকশানটার মধ্যে কয়টা অ্যাকাউন্ট আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। মনে রাখতে হবে গুডসের নামে, ম্যাটেরিয়ালের নামে কোনো অ্যাকাউন্ট লেখা যাবে না। গুডস যদি পারচেস করি তাহলে পারচেস অ্যাকাউন্ট লিখব, গুডস যদি সেল করি তাহলে সেলস অ্যাকাউন্ট লিখব। ওই গুডস অ্যাকাউন্ট, ম্যাটেরিয়াল অ্যাকাউন্ট এগুলোর নামে কোনো অ্যাকাউন্ট লেখা যাবে না। চেকের নামে কখনো কোনো অ্যাকাউন্ট হবে না, চেকের নামে অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে? আমরা যদি কাউকে যদি চেক দেই, ব্যাংক অ্যাকাউন্ট লিখতে হবে। কারো কাছ থেকে যদি চেক পাই, ব্যাংক অ্যাকাউন্ট নামে লিখতে হবে। চেক অ্যাকাউন্ট নামে কোনো অ্যাকাউন্ট লেখা যাবে না, গুডস অ্যাকাউন্ট নামে কোনো অ্যাকাউন্ট লেখা যাবে না। গুডস পারচেস করলে পারচেস অ্যাকাউন্ট, গুডস সেল করলে সেলস অ্যাকাউন্ট লিখতে হবে। ওকে, তাহলে গুডস পারচেসড ইন ক্যাশ টাকা 20,000, আমাদের এখানে দুইটা অ্যাকাউন্ট তাহলে আছে। একটা হলো আমরা এখানে জানুয়ারি 2 দেই, একটা হচ্ছে আমাদের পারচেজ অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট।
একটু ভালো করে তোমরা সবাই খেয়াল করো। আমরা যেহেতু পারচেস করেছি, মনে রাখতে হবে পারচেস করলে কি হয়, পারচেস করলে এক্সপেন্স হয়, পারচেস করলে এক্সপেন্স হয়। তো এক্সপেন্স ইনক্রিজ হলে কি ডেবিট নাকি ক্রেডিট? আগে আমাদেরকে দেখতে হবে এগুলো কী কী ধরনের অ্যাকাউন্ট। পারচেস হচ্ছে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, তারপরে ক্যাশ টাকা এটা হচ্ছে একটা অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাট ফার্স্ট আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশনের মধ্যে কয়টা অ্যাকাউন্ট আছে সেটাকে আমরা লিখে ফেলবো। দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে পারচেস আর একটা হচ্ছে ক্যাশ। এরপর এগুলোকে আমরা ক্লাসিফাই করব যে পারচেস এটা কী টাইপ অ্যাকাউন্ট, ক্যাশ এটা কী টাইপ অ্যাকাউন্ট। পারচেস হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট, ক্যাশ হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট। তো এখন দেখবো যে আমরা যে পারচেস করেছি, পারচেস করাতে কি আমার এক্সপেন্স ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? আমরা যে সময় কোনো কিছু পারচেস করি আমাদের তো এক্সপেন্স ইনক্রিজ হয়, তার মানে এখানে এক্সপেন্স ইনক্রিজ হয়েছে। আর এক্সপেন্স ইনক্রিজ হলে আমাদের রুলস অনুযায়ী এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট করতে হয়, এজন্য আমরা পারচেস অ্যাকাউন্টকে এখানে ডেবিট করব। ওকে, তার মানে এক্সপেন্স যে কোনো কিছু আমরা যদি পারচেস করি, আমরা যদি গুডস পারচেস করি, ওকে, পারচেস করলে আমাদের এক্সপেন্স হবে। তো এক্সপেন্স হলে কী করতে হয়, ডেবিট করতে হয়, এই জন্য আমরা পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করেছি। আর কীভাবে পারচেস করেছি, ক্যাশ টাকা দিয়ে পারচেস করেছি। তাহলে বিজনেসের ক্যাশ টাকা কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? অবশ্যই ডিক্রিজ হবে। তো বিজনেসের ক্যাশ টাকা যদি ডিক্রিজ হয়ে যায় তার মানে অ্যাসেট ডিক্রিজ, আর রুলস অনুযায়ী অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট করতে হয়, এজন্য আমরা এখানে ক্যাশ অ্যাকাউন্টটাকে ক্রেডিট করব। ওকে, তারপর আমরা আমাদের অ্যামাউন্টগুলো লিখে ফেলি। এখানে হচ্ছে যে 20,000 টাকা এবং 20,000 টাকা, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, গুডস পারচেসড ইন ক্যাশ, পারচেস অ্যাকাউন্ট ডেবিট করলাম, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করলাম। এখন আমাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে অ্যাজ গুডস পারচেসড ইন ক্যাশ। বাস, আমাদের জানুয়ারি 2 এর ট্রানজ্যাকশানকে আমরা জার্নালাইজ করা শেষ। এরপর আমাদের এখানে জানুয়ারি 4 আছে যে গুডস সোল্ড অন ক্রেডিট টাকা 30,000। গুডস সোল্ড অন ক্রেডিট টাকা 30,000। ইজ ইট এ ট্রানজ্যাকশন? অফকোর্স ইটস এ ট্রানজ্যাকশন, বিকজ ইট হ্যাজ ব্রট এ ফিনান্সিয়াল চেঞ্জেস ইন দ্য বিজনেস। এটা বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে একটা চেঞ্জ এনেছে। ওকে, কীভাবে? গুডস সোল্ড অন ক্রেডিট। অন ক্রেডিট মানে কি? বাকিতে, ধারে। দ্যাট মিনস একটা হচ্ছে যে আমরা ক্যাশ টাকা দিয়ে পারচেস করলে, ক্যাশ টাকা দিয়ে সেল করলে যেমন ট্রানজ্যাকশন হবে, ঠিক তেমনিভাবে অন ক্রেডিট যদি পারচেস করা হয়, অন ক্রেডিট যদি সেল করা হয়, মানে বাকিতে যদি পারচেস করি, বাকিতে যদি সেল করি, সেটাও ট্রানজ্যাকশন হবে। তাহলে গুডস সোল্ড অন ক্রেডিট 30,000, দ্যাট মিনস 30,000 টাকার গুডস, 30,000 টাকার গুডস আমরা বাকিতে সেল করেছি, এটাও ট্রানজ্যাকশন। তো এখন ট্রানজ্যাকশন হিসেবে আইডেন্টিফাই করার পরে আমাদের কাজ হবে এই ট্রানজ্যাকশনটার মধ্যে কয়টা অ্যাকাউন্ট সেটা লিখে ফেলা। এখানে দুইটা অ্যাকাউন্ট রিলেটেড। আচ্ছা, গুডসের নামে কি অ্যাকাউন্ট হবে? নো, আমি কিন্তু বলেছি যে গুডস পারচেস করলে পারচেস অ্যাকাউন্ট লিখতে হবে, গুডস সেল করলে সেলস অ্যাকাউন্ট লিখতে হবে। কিভাবে সেল করেছি? অন ক্রেডিট। মনে রাখতে হবে অন ক্রেডিট যদি সেল করি তখন ডেটর বা অ্যাকাউন্ট রিসিভেবলের সৃষ্টি হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যদি কারো কাছে যদি বাকিতে যদি সেল করি, যার কাছে বাকিতে সেল করলাম সে আমাকে ওরালি প্রমিস করেছে যে হ্যাঁ আমি আপনাকে এতদিন পরে টাকাটা দিব, ঠিক আছে? এই যে আমাকে ওরালি প্রমিসটা করলো, ওয়েন এ বায়ার ওরালি প্রমিসেস টু দ্য সেলার, সো দিস বায়ার ইজ কল্ড অ্যাকাউন্টস রিসিভেবল। আমি যার কাছে বাকিতে সেল করেছি তার কাছে তো আমি টাকাটা পাবো, সো এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। জানুয়ারি 4 বাকিতে সেল করলে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টের সৃষ্টি হবে। এখানে একটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে সেলস অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট, আরেকটা কি? সেলস অ্যাকাউন্ট। অবশ্যই তোমরা মাথায় রাখবে অন ক্রেডিট পারচেস করলে হবে অ্যাকাউন্টস পেয়েবল, অন ক্রেডিট সেল করলে হবে অ্যাকাউন্টস রিসিভেবল। দ্যাট মিনস আমি যখন কারো কাছে টাকা পাবো সে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আর কেউ যখন আমার কাছে টাকা পাবে সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আর ক্রেডিটর। অ্যাকাউন্টস রিসিভেবল আর ডেটর, আর এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আর ক্রেডিটর। ওকে, আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেটরও বলতে পারি, আবার অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিটর বলতে পারি। তো আমরা এই ওয়ার্ডটাই ইউজ করব, অ্যাকাউন্টস রিসিভেবল ওয়ার্ডটাই ইউজ করব। মনে রাখতে হবে অন ক্রেডিট সেল যদি কিনা অন ক্রেডিট বাকিতে সেল করি তো যার কাছে টাকা পাবো সে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তো টাকা তো এখনও পাইনি, পাবো, এটা আমার জন্য অ্যাসেট।
যার কাছে টাকা পাই নেই, যার কাছ থেকে এখনও টাকা পাই নেই বাট পাবো, ওই পার্সনটা আমার জন্য অ্যাসেট। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে এখানে অ্যাসেট, আর সেলস এটা হচ্ছে রেভিনিউ। প্রত্যেকটা ট্রানজ্যাকশান এভাবে আমাদেরকে অ্যানালাইসিস করে করে জার্নালাইজ করতে হবে। এই ট্রানজ্যাকশানটার মধ্যে আমরা দেখেছি যে এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, যেহেতু অন ক্রেডিট সেল করেছি তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল একটা অ্যাকাউন্ট লিখে ফেলতে হবে, আর যেহেতু সেল করেছি সেলস অ্যাকাউন্ট লিখতে হবে। এখন দেখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল কী ধরনের অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট। আমি যতক্ষণ পর্যন্ত ওই পার্সনের কাছ থেকে টাকা পাবো না ততক্ষণ পর্যন্ত এই অ্যাকাউন্ট রিসিভেবল বা অ্যাসেট ইনক্রিজড অবস্থায় থাকবে। যখন টাকা আবার পেয়ে যাব তখন আবার অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হয়ে যাবে, মানে অ্যাসেট ডিক্রিজ হয়ে যাবে। আর যখনই আমি তার কাছে অন ক্রেডিট সেল করব তখনই কিন্তু আমার অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হয়ে গেছে, মানে অ্যাসেট ইনক্রিজ। তো অ্যাসেট ইনক্রিজ হলে এটাকে ডেবিট করতে হবে। অ্যাসেট ইনক্রিজ হলে কি করতে হবে? ডেবিট। সো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর সেল করলে কি হয়? রেভিনিউ। তো রেভিনিউ আমি যখন পারচেস করলে যেমন এক্সপেন্স হয়, এক্সপেন্স ইনক্রিজ হয়, আমি যখন সেল করলে আমার রেভিনিউ হবে, রেভিনিউ ইনক্রিজ হবে। সেল করলে রেভিনিউ ইনক্রিজ হয়। তো রেভিনিউ যদি ইনক্রিজ হলে কি করতে হয়? রুলস ওয়াইজ আমাদের মনে রাখতে হবে যে এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট আর রেভিনিউ ইনক্রিজ হলে ক্রেডিট। রেভিনিউ ইনক্রিজ হলে ক্রেডিট। তাহলে এখানে সেল করার কারণে রেভিনিউ ইনক্রিজ হয়েছে, এই কারণে এটাকে ক্রেডিট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস, এগুলো আমাদের বেসিকটা অবশ্যই এভাবে ডেভেলপ করতে হবে, বুঝে বুঝে আমরা করব, মুখস্থ করতে যাব না কখনো। অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ডেবিট করব, সেলস অ্যাকাউন্টটাকে ক্রেডিট করব। টাকা হচ্ছে 30,000 টাকা, ওকে। এবং এটার জন্য আমরা একটা এক্সপ্লেনেশন দিব যে অ্যাজ গুডস সোল্ড অন ক্রেডিট, ওকে। অ্যাকাউন্ট রিসিভেবলকে কেন ডেবিট করলাম? অন ক্রেডিট গুডস সেল করার কারণে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হবে। মনে রাখতে হবে আমরা যদি কারো কাছে বাকিতে সেল করি তো আমরা তার কাছে টাকা পাবো, তো সে হচ্ছে আমাদের জন্য অ্যাকাউন্ট রিসিভেবল। তো তার কাছ থেকে যেহেতু এখনও টাকা পাইনি, টাকা পাবো, সে আমাদের জন্য অ্যাসেট। তাহলে অ্যাসেট ইনক্রিজ হয়েছে, অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট করতে হয়, এজন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করেছি। আর যেহেতু কী করেছি? পারচেস করছি নাকি সেল করছি? সেল করেছি। সেল করলে আমাদের রেভিনিউ হয়, রেভিনিউ ইনক্রিজ হলে ক্রেডিট করতে হয়, এজন্য আমরা সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করেছি, ঠিক আছে। এরপর আমাদের এখানে জানুয়ারি 6-এ আছে যে কম্পিউটার পারচেসড বাই চেক, টাকা 40,000। আমরা আমাদের বিজনেসের জন্য একটা কম্পিউটার পারচেস করেছি। তো বিজনেসের জন্য যখন কিনা আমরা কম্পিউটার পারচেস করব, সো অফকোর্স ইটস এ ট্রানজ্যাকশন বিকজ ইট হ্যাজ ব্রট এ ফিনান্সিয়াল চেঞ্জেস ইন দ্য বিজনেস, ওকে। তাহলে বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে যেহেতু এটা চেঞ্জ আনবে, অবশ্যই এটা ট্রানজ্যাকশন। তো এটাকে ট্রানজ্যাকশন হিসেবে আইডেন্টিফাই করার পরে আমাদেরকে এখন দেখতে হবে যে এই ট্রানজ্যাকশনটার মধ্যে কয়টা অ্যাকাউন্ট আছে। আমরা এখানে কম্পিউটার পারচেস করেছি, তো কম্পিউটার হচ্ছে একটা অফিসের মধ্যে আমরা কম্পিউটার ইউজ করি, টাইপরাইটার ইউজ করি, প্রিন্টার ইউজ করি। তো অফিসের মধ্যে আমরা যে সমস্ত এই যে কম্পিউটার, প্রিন্টার, টাইপরাইটার, প্রজেক্টর, ঠিক আছে, যেগুলো ইউজ করি এগুলো হচ্ছে অফিস ইকুইপমেন্ট। কমনলি এগুলো একটা কমন একটা নাম আছে, এই কমন নামটা লিখতে হবে কি? অফিস ইকুইপমেন্ট। কম্পিউটার অ্যাকাউন্ট দেওয়া যাবে না, ওই প্রিন্টার অ্যাকাউন্ট দেওয়া যাবে না, প্রজেক্টর অ্যাকাউন্ট দেওয়া যাবে না, লিখতে হবে অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। যদি কম্পিউটার পারচেস করি, তারপরে হচ্ছে যে এই প্রিন্টার পারচেস করি, যদি কিনা এখানে বলা থাকতে প্রিন্টার পারচেসড, এ কম্পিউটার পারচেসড, এ প্রজেক্টর পারচেসড, ঠিক আছে, এরকম কম্পিউটার, প্রিন্টার, টাইপরাইটার, ওকে, প্রজেক্টর, যেগুলো কিনা অফিসে এরকম মেশিনারি ইউজ করা হয় সেগুলোকে আমরা অফিস ইকুইপমেন্ট নামে কমন লিখব। তাহলে আমাদের এখানে একটা চলে আসবে, সেটা হচ্ছে অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। আরেকটা কীভাবে পারচেস করেছি? বাই চেক। চেকের নামে কি অ্যাকাউন্ট হবে? চেক অ্যাকাউন্ট লেখা যাবে? নো, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি, সেটা হচ্ছে যে গুডস, ম্যাটেরিয়াল, চেক, এগুলোর নামে কোনো অ্যাকাউন্ট লেখা যাবে না। যদি চেক রিসিভ করি বা চেক পেইড করি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে লিখতে হবে। তাহলে এখানে আমরা দুইটা অ্যাকাউন্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন দেখতে হবে যে এটার ইফেক্টটা কী হয়েছে। আমরা এখানে কম্পিউটার কি পারচেস করেছি নাকি সেল করেছি? আমরা এখানে কম্পিউটার পারচেস করেছি, দ্যাট মিনস কম্পিউটার নামের অফিস ইকুইপমেন্ট ইনক্রিজ হবে। অফিস ইকুইপমেন্ট হচ্ছে একটা বিজনেসের জন্য অ্যাসেট, এই কম্পিউটারটা আমার জন্য একটা অ্যাসেট। সো অফিস ইকুইপমেন্ট আমার জন্য কি অ্যাসেট? অ্যাসেট কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? যেহেতু পারচেস করছি ইনক্রিজ হয়েছে, তাই অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট করতে হয়।
অ্যাসেট ইনক্রিজ হলে কি করতে হয়? ডেবিট করতে হয়। ওকে, এই জন্য আমরা অফিস ইকুইপমেন্টটাকে আমরা ডেবিট করব, টাকা 40,000 টাকা দ্বারা আমরা ডেবিট করব। আর কিভাবে পারচেস করেছি? চেকের মাধ্যমে পারচেস করেছি। তো সো চেক কি ইনক্রিজ হয়ে, মানে আমার চেক দিচ্ছি, মানে চেক কি আমরা দিয়েছি নাকি পেয়েছি? আমরা চেক দিচ্ছি, অর্থাৎ যে সময় কিনা আমি কম্পিউটারটা পারচেস করলাম, কম্পিউটার পারচেস করার সময় ক্যাশ টাকা না দিয়ে তাকে আমি আমার ব্যাংকের একটা চেক দিয়ে দিচ্ছি। তো সে কী করবে? সে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে ফেলবে। সেক্ষেত্রে আমার ব্যাংক ব্যালেন্স কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? অবশ্যই ব্যাংক ব্যালেন্স ডিক্রিজ হয়ে যাবে। এজন্য আমাদেরকে, যেহেতু ব্যাংক ব্যালেন্স ডিক্রিজ হওয়া, ব্যাংক ইনক্রিজ হলে মানে অ্যাসেট ইনক্রিজ হয়, আর ব্যাংক ব্যালেন্স যদি ডিক্রিজ হয় তার মানে আমার অ্যাসেট ডিক্রিজ হয়ে যাবে, আর অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট করতে হয়। এজন্য আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টটাকে ক্রেডিট করব। আমি আবার বলছি, যেটা হচ্ছে যে অ্যাজ উই পারচেসড এ কম্পিউটার ফর আওয়ার বিজনেস, যেহেতু আমরা আমাদের বিজনেসের জন্য একটা কম্পিউটার পারচেস করেছি, তো কম্পিউটার মানে হচ্ছে অফিস ইকুইপমেন্ট। তো অফিস ইকুইপমেন্ট আমার বিজনেসের জন্য একটা অ্যাসেট। যখন কিনা আমি অফিস ইকুইপমেন্ট পারচেস করব তখন আমার বিজনেসের অ্যাসেট ইনক্রিজ হবে। এজন্য অফিস ইকুইপমেন্ট নামের অ্যাসেট ইনক্রিজ যেহেতু হয়েছে, অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট করতে হয়, এজন্য আমরা অফিস ইকুইপমেন্টকে ডেবিট করব। আর যেহেতু আমরা চেক দিয়ে আমরা পারচেস করেছি, তো চেক দেওয়ার কারণে আমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে, আর ব্যাংক ব্যালেন্স আমার জন্য একটা অ্যাসেট। তো যদি কিনা চেক রিসিভ করি, চেক যদি পাই, আমার ব্যাংক ব্যালেন্স ইনক্রিজ হবে। আর যদি কাউকে যদি চেক দেই তাহলে আমার ব্যাংক ব্যালেন্স ডিক্রিজ হয়ে যাবে। ব্যাংক ব্যালেন্স ডিক্রিজ হওয়া মানে অ্যাসেট ডিক্রিজ হওয়া, আর অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট করতে হয়। এজন্য আমরা ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর আমাদেরকে এরকম অ্যাজ এ কম্পিউটার পারচেসড, কম্পিউটার পারচেসড বাই চেক, ঠিক আছে? এভাবে আমাদেরকে করতে হবে। সো ইউ সি দ্যাট আমরা এখানে অলরেডি 4টা জার্নাল করে ফেলেছি। আমাদের আরেকটা জার্নাল বাকি, রেন্ট পেইড ইন ক্যাশ, এটা আমি উপরেই লিখছি। আশা করি তোমরা সবাই লিখেছো। আমাদের এখানে আছে যে জানুয়ারি 10 রেন্ট পেইড ইন ক্যাশ, মানে হচ্ছে আমি যেই অফিসের মধ্যে আমার বিজনেসটা রান করতেছি, এটা হচ্ছে রেন্ট নিয়েছি আর কি, কারো কাছ থেকে ভাড়া নিয়ে অফিসটা আমি রান করতেছি, আমার বিজনেসের অফিসটা। তো এটার জন্য আমাদেরকে মাসে মাসে মান্থলি রেন্ট দিতে হয়। তাহলে আমি যেহেতু রেন্ট দিচ্ছি, রেন্ট পেইড ইন ক্যাশ, যেহেতু রেন্ট দিচ্ছি, এই রেন্ট আমার জন্য হচ্ছে একটা এক্সপেন্স। এটা মনে রাখতে হবে, যদি রেন্ট দেই এটা আমার জন্য এক্সপেন্স, আর যদি রেন্ট পাই সেটা আমার জন্য রেভিনিউ হবে। ওকে, তাহলে রেন্ট পেইড ইন ক্যাশ, ইজ ইট এ ট্রানজ্যাকশন? অফকোর্স ইটস এ ট্রানজ্যাকশন, কারণ এটা বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে চেঞ্জ এনেছে। রেন্ট পে করছি, আমার অবশ্যই এক্সপেন্স হয়েছে, ক্যাশ টাকা চলে গেছে, এটা অবশ্যই আমার বিজনেসের জন্য এটা অবশ্যই এটা একটা ট্রানজ্যাকশন। তাহলে যেহেতু এটা একটা ট্রানজ্যাকশন, তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে এই ট্রানজ্যাকশনটার মধ্যে কয়টা অ্যাকাউন্ট আছে। আমরা দেখতেছি যে রেন্ট পেইড ইন ক্যাশ, ক্যাশের মাধ্যমে রেন্ট পে করা হয়েছে, তাহলে এখানে 2টা অ্যাকাউন্ট, একটা হচ্ছে রেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। সবসময় এভাবে ট্রানজ্যাকশন আইডেন্টিফাই করার পরে ওই ট্রানজ্যাকশনের মধ্যে কয়টা অ্যাকাউন্ট আছে, বারবার করে বলছি কয়টা অ্যাকাউন্ট আছে সেটা আগে লিখে ফেলতে হবে। এখানে 2টা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে রেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। এরপর দেখতে হবে রেন্ট এটা কী ধরনের অ্যাকাউন্ট। যেহেতু আমি রেন্ট দিচ্ছি তাহলে এটা আমার জন্য এক্সপেন্স অ্যাকাউন্ট, আর ক্যাশ এটা তো বললাম এটা আমাদের জন্য অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে আমি যেহেতু রেন্ট দিয়েছি, আমার কি এক্সপেন্স ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? মনে রাখতে হবে, যখনই আমি এরকম রেন্ট দিব, স্যালারি দিব, যখনই আমি পারচেস করব, তখন আমার এক্সপেন্স ইনক্রিজ হবে, আর এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট করতে হয়। এজন্য আমরা এখানে রেন্ট অ্যাকাউন্টটাকে ডেবিট করব, বিকজ এক্সপেন্স ইজ ইনক্রিজড। ওকে, তারপর হচ্ছে কিভাবে রেন্ট দিয়েছি, রেন্ট কি চেকে দিয়েছি নাকি ক্যাশে দিয়েছি? রেন্ট ক্যাশে দিয়েছি, তাহলে বিজনেসের ক্যাশ টাকা কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? অবশ্যই ডিক্রিজ হবে। তো ক্যাশ ডিক্রিজ মানে অ্যাসেট ডিক্রিজ, আর অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট করতে হয়, এজন্য আমরা এখানে ক্যাশ অ্যাকাউন্টটাকে ক্রেডিট করব। ওকে, তো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা হচ্ছে 10,000, টাকা কত? 10,000। আমাদেরকে এখানে এরকম এক্সপ্লেনেশন দিতে হবে, অ্যাজ রেন্ট পেইড ইন ক্যাশ। ওকে, আমাদেরকে এভাবে জার্নালগুলো করতে হবে। লাস্টেরটা আবার বলছি, যেহেতু রেন্ট দিয়েছি, রেন্ট দিলে এক্সপেন্স হয়,
এক্সপেন্স ইনক্রিজ হয়েছে, এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট করতে হয়, এজন্য র্যান্ট অ্যাকাউন্ট ডেবিট। অপরদিকে র্যান্ট কিভাবে দিয়েছি? ক্যাশের মাধ্যমে দিয়েছি, তাও বিজনেসের ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্যাশ আউটফ্লো হচ্ছে, ডিক্রিজ হবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করব। কারণ কি, ক্যাশ টাকা চলে গেলে ক্যাশ ডিক্রিজ হলে অ্যাসেট ডিক্রিজ হয়, অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট করতে হয়, এজন্য ক্যাশ অ্যাকাউন্টটাকে ক্রেডিট করেছি। তো আমাদের জার্নালগুলো শেষ, আমরা এখানে এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি। ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা টোটাল করব। আমাদের প্রথম জার্নালের মধ্যে 1 লাখ টাকা ছিল, তো 1,20,000, 1,50,000, 1,90,000 অ্যান্ড 2 লাখ। তাহলে টোটাল আমাদের হচ্ছে 2 লাখ টাকা। এগুলো তোমরা অ্যাড করে এইভাবে ক্লোজ করে দিবে, 2 লাখ টাকা। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে তাহলে আমরা কীভাবে জার্নাল করব। আমরা অলওয়েজ এরকম 5টা কলাম আমাদেরকে ড্র করতে হবে। ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। লেজার ফোলিও এটা আসলে মানে প্র্যাকটিক্যালি বিজনেস অর্গানাইজেশনগুলোতে প্রত্যেকটা জার্নাল এন্ট্রি মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশন জার্নালাইজ করার সময় লেজার ফোলিওটা এটা তারা বাস্তবে তারা এটা উল্লেখ করে। আমাদের এখানে তো কোনো প্রকার পেজ রেফারেন্স এখানে দেওয়া নাই, যদি দেওয়া থাকতো এটা লিখতাম, সম্ভবত এটা আমাদের খালিই থাকে। বাট প্র্যাকটিক্যাল লাইফে বিজনেস অর্গানাইজেশনগুলোতে তারা এরকম পেজ রেফারেন্সটা উল্লেখ করে। ওকে, সো আপাতত আমাদের এখানে কিছুই দিতে হচ্ছে না। আমরা এরকম ডেট, পার্টিকুলার্স, এলএফ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা আমরা 5টা কলাম অলওয়েজ আমরা ড্র করব। তারপর প্রত্যেকটা ট্রানজ্যাকশানকে আমরা আইডেন্টিফাই করার পরে ওই ট্রানজ্যাকশানের মধ্যে কয়টা অ্যাকাউন্ট আছে সেটা আমরা লিখে ফেলবো। অ্যাকাউন্টগুলো অবশ্যই মানে সঠিকভাবে লিখতে হবে। এরপর এগুলো কী টাইপ অ্যাকাউন্ট এটা ক্লাসিফাই করতে হবে, যে এটাকে অ্যাসেট অ্যাকাউন্ট নাকি লাইবিলিটি অ্যাকাউন্ট নাকি ওনার সিকিউরিটি অ্যাকাউন্ট নাকি রেভিনিউ অ্যাকাউন্ট অথবা এক্সপেন্স অ্যাকাউন্ট। এগুলো ক্লাসিফাই করার পরে তারপরে দেখতে হবে যে আমার এই ট্রানজ্যাকশানের ফলে আমার বিজনেসের এটা কি ইনক্রিজ হয়েছে, অ্যাসেট কি ইনক্রিজ হলো নাকি ডিক্রিজ হলো, লাইবিলিটি ইনক্রিজ হলো নাকি ডিক্রিজ হলো, ওনার সিকিউরিটি, রেভিনিউ, এক্সপেন্স ইনক্রিজ হলো নাকি ডিক্রিজ হলো। যদি ইনক্রিজ হয় তাহলে এবার রুল ফলো করতে হবে যে এটা ইনক্রিজ হলে কি ডেবিট হয় নাকি ক্রেডিট হয়, ডিক্রিজ হলে ডেবিট হয় নাকি ক্রেডিট হয়। যদি ইনক্রিজ হলে ডেবিট হয় তো ডেবিট লিখে ফেলবো, যদি ডিক্রিজ হলে ক্রেডিট হয় ক্রেডিট লিখে ফেলবো, এবং অ্যামাউন্টগুলো সুন্দরভাবে লিখে ফাইনালি আমাদের এক্সপ্লেনেশন দিতে হবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশন জার্নালাইজ করার পরে পরে এরকম এক্সপ্লেনেশন দিব, শর্টলি এক্সপ্লেনেশন দিব, এবং ফাইনালি আমাদেরকে এগুলা 2 সাইড টোটাল করে ফেলতে হবে। ওকে, এভাবে আমাদেরকে জার্নাল এন্ট্রি করতে হবে। সো মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাসায় তোমরা সবাই এইভাবে প্র্যাকটিস করবে। আর যদি কোনো কিছু তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস বক্সে জানাবে। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।